আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। অনুজ দাস। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এই প্রবাদটি কি তারেক রহমানের নতুন বিএনপি সরকারের জন্য সবচেয়ে বড় সত্য হতে যাচ্ছে? নির্বাচনের আগে যিনি বলেছিলেন অন্তর্ভুক্তিমূলক রাজনীতি আর প্রতিশোধহীন বাংলাদেশের কথা, ক্ষমতায় এসে তিনি হাঁটছেন ঠিক তার উল্টো পথে। 2025 সালের মে মাসে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইন 2009 সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছিল। প্রাথমিক যুক্তি ছিল জুলাই 2024 গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটিকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে প্রাপ্ত ক্ষমতা বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে দলের সমস্ত কাজকর্ম নিষিদ্ধ করে দিয়েছিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। আর এবার সেই একই পথে হেঁটে আওয়ামী লীগকে সমূলে উৎপাটন করতে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশকে স্থায়ী আইনে রূপান্তরিত করছে বিএনপি। এটাই এখন ঢাকায় এবং ঢাকার বাইরে আন্তর্জাতিক মহলেও জোর চর্চার বিষয়। কিন্তু প্রশ্ন হলো, এই আওয়ামী বিদ্বেষ কি শুধুই আওয়ামী লীগকে অপাঙ্ক্তেয় করার চেষ্টা, নাকি আসলে দিল্লির সাথে যুদ্ধ ঘোষণার নামান্তর? কেন তারেক সরকারের এই চালে কপালে ভাঁজ পড়েছে সাউথ ব্লকের? আজ আমরা ব্যবচ্ছেদ করব বাংলাদেশের নতুন সরকারের এই পাওয়ার প্লে এবং ভারতের সম্ভাব্য ভয়ঙ্কর পাল্টাচাল। হ্যাঁ, শুধু পাল্টাচাল নয়, ভয়ঙ্কর পাল্টাচাল কি হতে চলেছে সেই বিষয়টি নিয়ে। শুরু করি ক্ষমতায় বসার আগের তারেক রহমান এবং বর্তমান তারেক রহমানের ভোল বদল নিয়ে। তারেক রহমান যখন লন্ডনে ছিলেন তখন তার প্রতিটি বার্তায় ছিল উদারতার ছোঁয়া। নির্বাচনে থাকাকালীন এবং 2024-25 সালের বিভিন্ন ভাষণে তিনি বারবার জাতীয় ঐক্য, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি এবং প্রতিশোধের রাজনীতির অবসান নিয়ে কথা বলেছিলেন, এবং সেই কথার ওপর ভিত্তি করে ভারত কিন্তু তার উপরেও বিএনপির ঝুড়িতে ডিম রেখেছিল। তারেক রহমান এমনও ইঙ্গিত দিয়েছিলেন যে জনগণই ব্যালটের মাধ্যমে সিদ্ধান্ত নেবে কার রাজনীতি করার অধিকার আছে আর কার নেই। কিন্তু ঢাকায় মসনদে বসতেই সেই সুর বদলে গেল। তার ওই আগের অবস্থানের ভিত্তিতেই কিন্তু ভারত তাকে সমর্থন দিয়েছিল, এবং ভারত সমর্থন না দিলে তিনি বাংলাদেশে ফিরতে পারতেন না। ভারত তার পেছনে না দাঁড়ালে এই যে বিপুল জয় করে তিনি ক্ষমতায় বসেছেন সেই জয় তিনি পেতেন না। কিন্তু ঢাকার মসনদে বসতেই সেই সুর বদলে গেল। মোহাম্মদ ইউনূসের সরকার যে সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে আওয়ামী লীগকে কোণঠাসা করেছিল, বিএনপি এখন তাকে স্থায়ী সিলমোহর দিতে চলেছে। এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সংসদে সেই ব্যাপারে এগিয়েও যাচ্ছে। এটা কি কেবল অভ্যন্তরীণ প্রতিশোধ নেয়া, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভূ রাজনীতির গভীর খেলা? এটা কি শুধু আওয়ামী লীগের বিরোধিতা, নাকি সেই বিরোধিতার আড়ালে ভারতের দিকেও চ্যালেঞ্জ ছুড়ে দেয়া? একথা উঠছে এই কারণে যে ভারত সবসময় বাংলাদেশে একটি সেকুলার এবং ব্যালেন্সড শক্তি আসুক, সেইটা চেয়েছিল যথার্থ গণতন্ত্রের বিকাশ, যাকে বলে ইনক্লুসিভ পলিটিক্স। আওয়ামী লীগকে পুরোপুরি মুছে ফেলা মানে দিল্লির সেই বাফার জোন তৈরির চেষ্টাটা নষ্ট করে দেয়া। আর ঠিক এখান থেকেই শুরু হচ্ছে ভারত বনাম বিএনপি সরকারের স্নায়ু যুদ্ধ। পাকিস্তান কার্ড ও ডিজিএফআই রহস্য। দিল্লি যখন ভাবছিল তারেক সরকারের সাথে সম্পর্ক মেরামত করে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশ ঘটাবে, তখনই এলো একের পর এক অন্যরকম খবর, যে খবর ভারতের জন্য আদৌ প্রার্থিত নয়। আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের অধ্যাদেশ আইনে রূপান্তরিত হয়ে পাকাপাকি বসে যাওয়া শুধু নয়, এর সঙ্গে এলো আর এক খবর,
কি সেই খবর? বাংলাদেশের ডিজিএফআই প্রধানের পাকিস্তান সফর। মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী গত মাসে দিল্লি সফর করেছেন। দিল্লি সফরের পর তিনি ব্যাংকক হয়ে ইসলামাবাদ যাত্রা করেছেন এবং এই যাত্রা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটিকে তারেক সরকারের ভাষায় বা কূটনৈতিক ভাষায় বলা যায় স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং। সেই স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং বলা হলেও আমরা ভারত মনে করছে যে এটা ভারতকে চাপে রাখার একটা বড় অস্ত্র। যে সংস্থাটির ওপর ভারতের নিরাপত্তা অনেকখানি নির্ভর করে, ডিজিএফআই, তার প্রধান যখন ব্যাংকক হয়ে ইসলামাবাদ যান এবং সেখানে গিয়ে আইএসআই এর সঙ্গে মিটিংয়ে বসেন, তখন দিল্লির সাউথ ব্লকে রেড অ্যালার্ট বাজাই স্বাভাবিক। এটা কি ভারতকে চাপে রাখার কৌশল বিএনপি সরকারের, নাকি পুরনো বলয়ে ফিরে যাওয়ার সংকেত? কি সেই বলয়? সেই বলয় হচ্ছে চীন পাকিস্তানের ঘনিষ্ঠ হও। পাকিস্তান কার্ড খেলে তারেক রহমান হয়তো ভারতকে দেখাতে চাইছেন আমাদের বিকল্প পথ খোলা আছে, কিন্তু এই কার্ড কি শেষ পর্যন্ত বুমেরাং হয়ে ফিরে আসবে তারেক রহমান সরকারের দিকে? কেন বুমেরাং হবে কথাটা বললাম, একবার দেখা যাক। প্রথমত, বাংলাদেশের ব্যাপারে ভারতের এখনকার সিদ্ধান্ত ঢের হয়েছে, আর ওই ওয়েট অ্যান্ড ওয়াচ, মানে অপেক্ষা করো দেখো, এইটা রাজনীতি আর চলবে না। ভারত তার প্যাসিভ ভয়েস থেকে এখন অ্যাক্টিভ ভয়েসে ফিরে এসছে, বা প্যাসিভ মোড থেকে অ্যাক্টিভ মোডে ফিরে এসছে। আর এই মোডে যাওয়ার কয়েকটি অস্ত্র বাংলাদেশকে ঠিক রাস্তায় রাখার, সেই অস্ত্র মজুদ আছে ভারতের কাছে। প্রথমত প্রথম অস্ত্র হচ্ছে জল বন্টন চুক্তি। 2026 ডিসেম্বরে গঙ্গা জল বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে এই ডিসেম্বরে। ভারতের হাতে এটি একটি বিশাল লিভার। দিল্লিকে এই চুক্তিকে নিরাপত্তা গ্যারান্টির শর্ত হিসেবে ব্যবহার করতে পারে। অবশ্যই পারে, কথাটা বললাম, মনে রাখবেন। অস্ত্র 2, বর্ডার প্রেসার ও সার্জিক্যাল স্ট্রাইক। বাংলাদেশের যে খবর আসছে যে সেখানে সন্ত্রাসী মৌলবাদীরা, সেখানে মাঝখানে তারেক সরকার জেতার পরে একটুখানি থমকে গিয়েছিল, কিন্তু এখন আবার তারা মাথা চাড়া দিচ্ছে ভালোভাবেই, এবং বাংলাদেশের মাটি ব্যবহার করে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীরা মাথা চাড়া দেওয়ার চেষ্টাও করছে। এই চেষ্টা যদি অব্যাহত থাকে এবং তারেক সরকার যদি পেছন থেকে এই চেষ্টাকে সমর্থন যোগায়, ভারত নিশ্চিতভাবেই মায়ানমার স্টাইলে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে। এই সম্ভাবনা এখন আর কোনো টেবিল টক আলোচনার বিষয় নয়, এটা নিরেট বাস্তবতা। ভারতের এখনকার থিওরি হচ্ছে, নীতি হচ্ছে যে সন্ত্রাসবাদ, যে দেশ থেকে সন্ত্রাসবাদ হবে তাদের সেখানে আক্রমণ করা হবে, তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। অস্ত্র 3, ইকোনমিক থ্রটল, অর্থাৎ অর্থনীতির জোরে বাংলাদেশের গলা টিপে ধরা। চাল থেকে পেঁয়াজ, ডিজেল থেকে বিদ্যুৎ, খাদ্যদ্রব্য, সবকিছু, বেঁচে থাকার যাবতীয় রসদ, সবকিছুতেই ভারতের উপর বাংলাদেশের নির্ভরতা। আর ভারত সেই নির্ভরতার অস্ত্রটিকে এবার জোরালোভাবে সত্যিকার অর্থে ব্যবহার করবে। তারেক সরকারের জন্য এটি হতে পারে সবচেয়ে বড় দুঃস্বপ্ন। অস্ত্র 4, ভারত তার ভৌগোলিক অবস্থানের সুবিধা ব্যবহার করে বাংলাদেশের আমদানি ও রপ্তানির ব্যবস্থাকে এমনভাবে সেটাকে কোণঠাসা করে দেবে যে সেটা হয়ে উঠবে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বড় দুঃস্বপ্ন। অস্ত্র নম্বর 4, ভারত তার ভৌগোলিক অবস্থানের সুবিধা ব্যবহার করে বাংলাদেশে যে আমদানি ও রপ্তানির ব্যবস্থাকে, অস্ত্র 4, ভারত তার ভৌগোলিক অবস্থানের সুবিধা ব্যবহার করে বাংলাদেশের আমদানি ও রপ্তানির ব্যবস্থাকে এমনভাবে চেপে ধরবে যার ফলে নাভিশ্বাস উঠে যাবে বাংলাদেশের। অস্ত্র 5, ভিসা নিয়মে কঠোরতা। যখন ভাবা হচ্ছিল যে তারেক রহমান সরকারের সঙ্গে ভারত পূর্ণ ভিসা প্রথা চালু করবে, ঠিক তখনই বাংলাদেশ যা শুরু করেছে, তার বাংলাদেশের সঙ্গে ভিসা নীতি
আর হাসিনা জমানার মতো শিথিল ও সহজলভ্য করবে, এটা যখন ভাবছিল ভারত, তখন তারেক রহমানের কূট চাল ভারতকে থমকে দিয়েছে। ইউনূস আমলে নিয়ে যাওয়া কড়া ভিসা নীতি তুলে নেওয়ার পথ থেকে সরে আসার আপাতত সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর এর ফল ভোগ করবে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ, আর এর পুরো দায় বর্তাবে কিন্তু তারেক রহমানের উপর, তার সরকারের উপর। এবার আসি ভূ রাজনৈতিক ফাঁদ ও বিএনপির আত্মঘাতী ভুল সিদ্ধান্তের বিষয়ে। তারেক সরকার যদি মনে করে চীনের খুব কাছে গিয়ে ভারতকে ঠেকাবে, তবে তারা একটি মৌলিক ভুল করছে। প্রথমত, আমেরিকা বঙ্গোপসাগরে চীনের প্রভাব সহ্য করবে না, আমেরিকার এই ক্ষেত্রে পার্টনার ভারত। দ্বিতীয়ত, ভৌগোলিক সত্য বদলানো যায় না। বাংলাদেশ কোনো দ্বীপ নয়, এটা 3 দিক দিয়ে ভারত বেষ্টিত, ভারতের পেটের মধ্যে বসে আছে। ডক্টর ইউনূসের সরকার এই প্রেসার পলিটিক্স যদি করে সফল হয়নি, বরং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপির ভেতরের পাকিস্তানপন্থীরা বা ভারত বিরোধীরা যদি মনে করে থাকে যে চীন পাকিস্তানের জুজুর ভয় দেখিয়ে ভারতকে চাপে রাখবে, তবে মূর্খের স্বর্গে আছে। বিএনপির অভ্যন্তরের কট্টরপন্থীদের দাপটে যদি বাস্তববাদীরা কোণঠাসা হয়, তবে বিএনপির পক্ষে এই ব্যাকফায়ার ঠেকানো অসম্ভব হবে, এটা লিখে নিন। তারেক রহমানের বিএনপি সরকার কি বুঝতে পারছে তারা আগুনের সাথে খেলছে, নাকি তারা ভাবছে ভারতের ওপর এই পাল্টা চাপ তাদের মসনদকে আরো স্থায়ী করবে? ভারতের অ্যাক্টিভ কূটনীতি এবং গঙ্গা চুক্তির মতো হাতিয়ারগুলো বাংলাদেশের জনজীবনে কি প্রভাব ফেলবে তার সময়ই বলবে। তবে একটা বিষয় নিশ্চিত, সাউথ এশিয়াতে এক বিশাল ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে, যার কেন্দ্রে বাংলাদেশ। এই ঝড়ে কেঁপে যেতে পারে বাংলাদেশ। এখনো সময় আছে তারেক সরকারের হাতে। ভারত চায় বাংলাদেশের সহিষ্ণুতার রাজনীতি ফিরে আসুক, গণতান্ত্রিক পরিমণ্ডল সৃষ্টি হোক, আইনের অনুশাসন পালিত হোক, ধর্মীয় সংখ্যালঘুদের জীবন ও জীবিকার অধিকার রক্ষিত হোক। দেশের মানুষ বেছে নিক কোন শাসন তারা চায়। আর এই সব কিছুর শুরু হতে পারে একটি মাত্র কাজের মধ্য দিয়ে, সেটা হলো আওয়ামী লীগকে দেশে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেয়া। আদৌ কঠিন নয় সে কাজ। সংসদে ইউনূস আমলের এই নিষিদ্ধকরণের অধ্যাদেশ সম্পর্কে যদি সরকার নীরব থাকে, সংসদ যদি সেই অধ্যাদেশ পাস না করে, তাহলে কয়েকদিনের মধ্যেই 30 দিন শেষ হবে এবং সেই স্বাভাবিক মৃত্যু হবে সেই অধ্যাদেশের। এখনো পর্যন্ত যা খবর, বিএনপি সরকার সেটা করছে না। তারা ইউনূসের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। এটা কিন্তু আওয়ামী লীগের বিরোধিতা শুধু নয়, মনে রাখবেন ভারতের বিরোধিতাও বটে। অনেকটাই যেন ইউনূসের দ্বিতীয় সংস্করণ। তাই যদি হয়, তবে দুদেশের সম্পর্ক ফিরে যাবে ইউনূসের 18 মাসে। তারেক সরকার কি সেটাই চাইছে, যে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হোক? প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, তারেক সরকারের এই কট্টর অবস্থান কি ভারতের সাথে স্থায়ী বিচ্ছেদের পথে নিয়ে যাচ্ছে না, নাকি এটা কেবল দর কষাকষির কৌশল? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আর এই ইনভেস্টিগেটিভ অ্যানালিসিস ভালো লাগলে শেয়ার করুন। এই ধরনের অ্যানালিসিস পেতে সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন ক্যালকাটা ডায়ালগস। कुत्ता फिर भौंकने लगा। মানে পাকিস্তান আমার ভুঁকছে, বউ 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 করছে। কদিন আগে ওরা হুমকি দিল, এবার আমাদের উপরে যদি কোনো আক্রমণ হয় তাহলে আমরা মুম্বাই এবং দিল্লিতে আক্রমণ করব। মুম্বাই হচ্ছে আমাদের বাণিজ্যিক রাজধানী, আর দিল্লি হচ্ছে তো আমাদের রাজধানী। এবার নতুন হুঙ্কার দিয়েছে, এরপর হামলা বলে কলকাতায় ভারতকে সতর্ক করে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের। এই খাজা আসিফ না, এরা কেউ কুত্তাও বোঝে না, এরা কুত্তাও একে বোঝে না যে তুই কেমন আছিস। যখন গালি খাওয়ার হবে না, তখন এই কুত্তাটাকে এগিয়ে দেয়। কারণ এরপর পাকিস্তানের লোকেরাই তো ওকে খিস্তি করবে, গালাগালি করবে। এই কারণে যে 3 দিন 4 দিনের যুদ্ধের পর, সিঁদুর হামলার পর নিজেরাই ভাই গিয়ে পায়ে ধরে বলেছিল যুদ্ধ থামা। এবার নিজেরাই এখন আবার যুদ্ধের হুঙ্কার দিচ্ছিস। তা হুঙ্কার দেওয়ার কারণ যথেষ্ট আছে। হুঙ্কার দিচ্ছে এই কারণে যে চাইছে
ভারতবর্ষ হামলা করুক। তার কারণ হচ্ছে নিজের দেশের ভেতরে নানান ধরনের সমস্যা, তারপরে একটা সৌদি আরবের সঙ্গে ডিফেন্স ডিল করেছিল, তো সেখানে ডিফেন্স প্যাক্ট, সেখানে তারা একে অপরের প্রতি হামলা হবে বলে বিবেচনা করা হবে। এখন তো হামলা হয়েছে, এখন সৌদি রেখে পাঠাচ্ছে, যাবে না। এবার সৌদি বলেছে 2.3 বিলিয়ন যেটা দেওয়ার কথা, আমার টাকা ফেরত দাও, না হলে পরে তোমার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে আমি ব্যবস্থা নেব। এটা পাওয়ার পর, খবরটা পাওয়ার পর তারপরেই একেবারে ভুঁকতে শুরু করলো যাতে ভারত একটা সিঁদুর টু ফু করে। যখন করবে তখন তো আর তোকে মাপ করবে না, তখন ভালো মতোই করবে, তখন মাপটা পাবে না। কিন্তু কখন বললো বাংলাদেশের ডিজিএফআই যখন আমাদের ভারতবর্ষ ঘুরে গেলেন, ঘুরে তিনি পাকিস্তান গেলেন, পাকিস্তান গিয়ে তিনি দেখা করে এলেন, খুব ভালো কথা। দেখা করে এসে আমি দেখাচ্ছি আপনাদের, বাংলাদেশের ইন্টেলিজেন্স প্রধান তিনি পাকিস্তান গিয়েছিলেন ভারতবর্ষ ঘুরে। এই ইন্টেলিজেন্স প্রধানকে, এর নাম হচ্ছে মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী। মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী ইনি ঘুরে আসার পরই পাকিস্তানের হুঙ্কার ভারতবর্ষ একটু অন্যরকম ভাবে দেখছে, যে ভারতের সঙ্গে কথাবার্তা বলে গেল, কথাবার্তা বলে যাওয়ার পর তারপর হঠাৎ গিয়ে পাকিস্তানে কি এমন হলো, তারপরে পাকিস্তান এরকম একটা হুঙ্কার দিল। এর সঙ্গে যদি বাংলাদেশের সঙ্গে যদি পাকিস্তানের এই ব্যাপারটার মধ্যে যদি কোনো যোগসূত্র মেলে, তাহলে কি হবে আমি জানি না। তবে আরো একটা কারণে হুঙ্কারটা দিয়েছে, সেটা হচ্ছে কয়েকদিন আগে রাজনাথ সিং আমার দক্ষিণ ভারতে একটা মিলিটারি ফাংশন ছিল, সেখানে গিয়ে তিনি বলেছিলেন যে আমরা 21 ঘন্টার মধ্যে পাকিস্তান ধ্বংস করে দিয়েছিলাম। এবার যখন আমাদের আবার শুরু করব আমরা, মানে এটা সিঁদুর চলছে, সিঁদুর বন্ধ হয়নি, এবার যখন আমরা শুরু করব তখন কিন্তু আর থামাথামির কোনো ব্যাপার নেই, আর কোনো যুদ্ধবিরতি আমরা মানব না। অর্থাৎ ভারতও তৈরি হয়ে রয়েছে। এদিকে খবর পাওয়া যাচ্ছে যে ধীরে 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 ভারত কিন্তু এখন, যেহেতু বাংলাদেশ কিছুটা শান্ত, পূর্ব দিকে এখন সৈন্য মোতায়েন একটু কম করে, ওখান থেকে আবার সেনাবাহিনী তুলে নিয়ে গিয়ে আবার লাগানো হচ্ছে একেবারে সীমান্ত অঞ্চল, পশ্চিমের সীমান্ত অঞ্চলগুলোর মধ্যে, আর সমস্ত গোলা বারুদও প্রচুর যাচ্ছে। তারপরে রাজনাথ সিং এর এই হুঁশিয়ারি, তার মধ্যে বাংলাদেশের ডিজিএফআই এর তার এই পাকিস্তান ভিজিট, সব মিলিয়ে মিশিয়ে বাংলাদেশের মধ্যে হয়তো জড়িয়ে যেতে পারে। তারেক রহমানের গভর্নমেন্টে, তারেক রহমানের হাতে কিছু নেই, যা চালাচ্ছে সব হচ্ছে জামাত চালাচ্ছে, জামাতের অঙ্গুলি হেলনে তারেক রহমান চলছেন। এই যে 7 তারিখ আমাদের এখানে আসার কথা, আমাদের আপনাদের খলিলুর রহমান, তিনি এলে জয়শঙ্করজির সঙ্গে তো কথাবার্তা হবেই, তখন তো লম্বা লিস্টটাই বলেছি তৈরি করে রাখা আছে, তাকে সব জবাবদিহি করতে হবে। এই ডিজিএফআই এর হঠাৎ কি প্রয়োজন হলো, তিনি পাকিস্তান চলে গেলেন ভারতের সঙ্গে দেখা করার পর। ভারত খবর রাখছে, কিন্তু উনি কি বলেন বাংলাদেশের তরফ থেকে, ভারত অফিসিয়ালি সেইটা শুনতে চায়, তারপর যা হবার হবে। তবে আমি বুঝি বাংলাদেশের মানুষের প্রচুর আকাঙ্ক্ষা রয়েছে যে একটা যুদ্ধ হোক, প্রচুর আকাঙ্ক্ষা রয়েছে। আমি জানি না মোদিজি কবে আকাঙ্ক্ষা মেটাবে, তবে আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তানকে যখন পিটবে না,
একই সঙ্গে বাংলাদেশকেও পিটুক। এই যে তারেক রহমান গোষ্ঠী আর বৈষম্য বিরোধী যে গোষ্ঠী আছে, ভারত বিরোধী গোষ্ঠী আছে, সব কটাকে একেবারে মেরে তুলোধনা করে দিক। আর এই বাংলাদেশের মানুষের এই যুদ্ধ দেখার এত শখ, সেটাও যেন বরাবরের মতো মিটে যায়। আমি মনে প্রাণে চাই। আর মোদিজি কেন যে চুপ করে বসে থাকেন আমি জানি না। মাঝে মাঝে ভারতবর্ষের একটা রাগ হয়, কিন্তু এবারে চান্সটা আছে এই কারণে যে সামনে বাংলার নির্বাচন আছে। বাংলা অস্মিতা, বাংলার মুখ্যমন্ত্রীকে পরিবর্তন করা, তার জন্য একটা স্বদেশী আবেগ তোলার একটা খুব প্রয়োজন। সেটা পশ্চিম দিকে হলে তার এফেক্ট অত এসে পড়বে না, কিন্তু যদি পূর্ব দিকে হয়, মানে আমাদের বাংলাদেশের দিকে হয়, দুমদারাক্কা চারটে হয়, ওই একজন লিখেছে ইঁদুর সিঁদুর কিছু তো শুনছি না, ওদিকে সিঁদুর হলে এদিকে ইঁদুর হবে। যদি হয়, হবে কিনা আমি জানি না, তবে আমি কায়মনোবাক্যে আমি প্রার্থনা করি যেন একটা ইঁদুর অন্তত হয়।